প্রিয় ছাত্রছাত্রী সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে আন্তরিকভাবে স্বাগত। আমরা আলোচনা করছিলাম মহাশ্বেতা দেবীর ভাত গল্প। মহাশ্বেতা দেবীর ভাত গল্পের 3টি পর্ব আমরা সমাপ্ত করেছি। আজকে অন্তিম অর্থাৎ শেষ পর্ব। আমরা এই পর্বে আলোচনা করব গল্পের একেবারে শেষাংশ, এবং তার আগে আমরা আলোচনা করে নেব যে অংশটি আমরা অধ্যয়ন করেছি সেই অংশের কিছু গুরুত্বপূর্ণ কথা। আমরা গল্পের একটা পর্যায়ে দেখেছি বড় বাড়িতে বড় কর্তার মৃত্যু উপক্রমের সময় তার রোগটাকে বেঁধে রাখার জন্য, অর্থাৎ তার আয়ুকে বৃদ্ধি করার জন্য তান্ত্রিক মতে হোম যজ্ঞের সূচনা করা হয়েছে। এবং সেই হোম যজ্ঞে যে কাঠ লাগবে সেই কাঠ সরবরাহ করার দায়িত্বে ছিল দীর্ঘদিন না খেতে পাওয়া ক্ষেত মজুর উৎসব। যে উৎসব এমন একটি বাদা অঞ্চল থেকে এসেছে যে বাদা অঞ্চলে ঝড় বৃষ্টির মাতলা নদীর জল সেখানে সমস্ত কিছুকে লণ্ডভণ্ড করে দিয়েছে। কাঠ কাটতে কাটতে জীবনের ফ্ল্যাশব্যাকে উৎসব তার অতীত কাহিনীকে স্মরণ করতে চেয়েছে, এবং সেই অতীত কাহিনীতে ফুটে উঠেছে তার স্ত্রী এবং সন্তানের প্রতি প্রেম এবং ভালোবাসা। গল্পটা শুধু একটা ক্ষেত মজুর উৎসবের দুঃখ বেদনার কাহিনী নয়, বরং এই গল্প উচ্চবিত্ত এবং নিম্ন বর্গের মানুষের এক সমান্তরাল কাহিনী। এবং সেই সমান্তরাল কাহিনীতে অবশ্যই ফুটে উঠবে উচ্চবর্গীয় তথাকথিত মানুষদের যে ভোগ বিলাস, তাদের শোষণ এবং শাসনের ষড়যন্ত্র কীভাবে সাধারণ মানুষকে বিপর্যস্ত করেছে, তাদের জীবনের পথে তাদেরকে একটা অর্থনৈতিক অবরোধ, ক্ষুধা, জ্বালা যন্ত্রণা নিয়ে তাদেরকে জীবন অতিবাহিত করতে হয়েছে। তবু যাদের জীবনে কিন্তু আছে ভালোবাসা, প্রেম, মায়া, মমতা, অপরদিকে উচ্চবর্গীয় মানুষদের অর্থনৈতিক উন্নতি থাকলেও ভোগবাদী সর্বস্ব জীবনে স্নেহ, প্রেম, মায়া, মমতা যেন নিশ্চিহ্ন হয়ে যায়। অর্থাৎ উচ্চবর্গ এবং নিম্নবর্গের জীবনের এক তুলনামূলক আলোচনা একেবারে সুন্দরভাবে এই গল্পে মহাশ্বেতা দেবী স্পষ্টভাবে প্রকাশিত করেছেন। অবশ্যই আমি যে কথাটা আলোচনা করার ক্ষেত্রে বারবার ছাত্রছাত্রীদের বোঝানোর চেষ্টা করছি যে দুটো কাহিনী একেবারে অত্যন্ত সুন্দরভাবে একেবারে সমান্তরালভাবে এগিয়ে চলেছে। এই দুটো কাহিনীর মধ্যে কিন্তু কোনো বিরোধিতা নেই। আপাতভাবে একটা সম্পৃক্ত ঘটনার মধ্যেই উচ্চবর্গীয় এবং নিম্নবর্গীয় মানুষদের কথাকে কিন্তু ব্যক্ত করেছেন লেখিকা। আমরা উৎসবের যদি কথা ধরি, উৎসব কিন্তু একটা অতলান্তিক ক্ষুধা নিয়ে, অর্থাৎ প্রচণ্ড ক্ষুধা, দীর্ঘদিন ধরে খেতে পায়নি সে, এবং ভাতের আহিনকে সে বাসিনী যে কলকাতার বড় বাড়িতে কাজ করে সেখানে সে কাজ করতে চেয়েছে, এবং কি উৎসবের ক্ষুধা নিবৃত্তির জন্য তার সকল পরিশ্রমকে দান করতে চায়। আর বড় লোকেরা সেই সস্তা গতরকে সহজে কিন্তু নিজের করায়ত্ত করে। শুধুমাত্র পারিশ্রমিক নয়, শুধুমাত্র দুমুঠো ক্ষুধার অন্ন জোগাড়ের জন্যই কিন্তু আমাদের উৎসব কাজ করে।
অর্থাৎ সুযোগ সন্ধানী বড় লোকেরা কিভাবে সাধারণ মানুষকে শোষণ করে তার একটা ইতিকথা অবশ্যই ভাত গল্পে আমরা পাব। আমরা দেখেছি অত্যন্ত সুন্দরভাবে ফ্ল্যাশব্যাকের কাহিনী মহাশ্বেতা দেবী কিন্তু আমাদের সামনে উপস্থাপিত করেছেন। অর্থাৎ একটা কাহিনী চলতে চলতে খুব সুন্দরভাবে সেই ফ্ল্যাশব্যাকে তার অতীত জীবনের কথাকে তিনি তুলে ধরেছেন। এবং সেই অতীত জীবনের কথা কে তুলে ধরেছেন? উৎসব। যে উৎসব তার স্ত্রী পুত্র কন্যাকে হারিয়ে পাগলের মতো হয়ে গিয়েছিল, সেই উৎসব আজকে ভাতের আহিংকে, ভাত পাওয়ার আশায় তার কিন্তু ধীরে ধীরে সেই স্মৃতি জাগরুক হচ্ছে। অর্থাৎ বুড়ো কর্তার মৃত্যু ঘণ্টা যখন বাজছে, সেই মৃত্যু ঘণ্টাকে রোধ করার জন্য তান্ত্রিক মতে যখন যাগযজ্ঞের আয়োজন হচ্ছে, ঠিক সেই সময় উৎসব কিন্তু কাঠ কাটতে কাটতে তার জীবনের অতীত প্রেম ভালোবাসার কথাকে স্মরণ করছে। অর্থাৎ হারিয়ে যাওয়া সেই দিনগুলো, ভালোবাসার দিনগুলো যেন লেখিকা প্রতিস্থাপিত করতে চাইছেন এমন একটা কঠিন সময়ে, এমন একটা নির্দয় সময়ে, যে সময়ের সেই ভালোবাসা, সেই প্রেম অত্যন্ত জরুরি। অর্থাৎ আমাদের সমাজ জীবনে কেবলমাত্র বাহ্যিক ভোগ নয়, বরং অভ্যন্তরীণ গভীর ভালোবাসার যে কত মূল্য, সেই মূল্যই যেন তিনি ফ্ল্যাশব্যাকে দেখাতে চাইছেন। কখন? যখন ক্ষুধার্ত উৎসব ভাতের জন্য কাঠ কেটে চলেছে এবং কাঠ কাটতে কাটতে যখন ভাতের গন্ধ সে পেয়েছে, সঙ্গে সঙ্গেই তার কিন্তু সেই ফ্ল্যাশব্যাকে তার জীবনের কথা, স্ত্রী পুত্র কন্যার কথা তার মনে এসেছে। লেখিকা অত্যন্ত সুন্দরভাবে এই জায়গাটাকে প্রস্ফুটিত করেছেন। শুধু কি নিজের কথা সে ভেবেছে? না, সে ভেবেছে শুধু তার নিজের কথা নয়, সে ভেবেছে সমগ্র তার এলাকাবাসীকে সেই সন্ধান দিতে চায় যে বাধা থেকে এবং ডোলে ডোলে স্তরে স্তরে সাজানো প্রচুর ধান উৎপন্ন হয়, তাদের শুধুমাত্র শুষ্নি শাক বা কচু শাক কিংবা অন্য লতা পাতা, গুগলি, এই সমস্ত খেয়ে দিন অতিবাহিত করতে হবে না। যদি সেই বাধার সন্ধান পায়, তবে সে একা নয়, তার মতো অসংখ্য উৎসবকে, প্রান্তিক ক্ষেত মজুরকে সে খবর দেবে। অর্থাৎ ব্যক্তি ভাবনার বাইরে সমষ্টি ভাবনা, সমাজের ভাবনা কিন্তু প্রকাশ করেছে। অপরদিকে যদি আমরা বলতে চাই, সে বড় কর্তা কিন্তু সমষ্টির ভাবনা ভাবেনি, শুধুমাত্র নিজের গৃহের প্রতিটি সদস্যের কথা ভাবতে সে সক্ষম হয়নি। নিজেদের ভোগ লালসাময় জীবনের অন্ধকার দিকটি বারবার প্রকাশিত হয়েছে সেখানে। কিন্তু অপরদিকে নিম্নবর্গীয় উৎসব কিন্তু জীবনের প্রয়োজনে, বেসিক নিড, খাদ্যের প্রয়োজনে বারবার কিন্তু তার সমষ্টির কথা ভেবেছে, অসহায় নিরন্ন মানুষের কথা ভেবেছে, এবং তা অত্যন্ত সুন্দরভাবে লেখিকা আমাদের সামনে উপস্থাপিত করেছেন। প্রবৃত্তি, আমাদের জীবনে অনেক প্রবৃত্তি থাকতে পারে, অনেক আহিংস থাকতে পারে। মনে রাখতে হবে, ক্ষুধার জ্বালার কাছে সমস্ত প্রবৃত্তি একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে যায়। অর্থাৎ জীবনে আমাদের গভীরতর ভালোবাসা, গভীরতর প্রেম, যা কিছু থাকুক না কেন, সব থেকে গভীরতর প্রবৃত্তি হচ্ছে ক্ষুধা। এবং ক্ষুধা নিবৃত্তি হলে অন্যান্য প্রবৃত্তিরা আসতে পারে। অর্থাৎ বেসিক নিড যে খাদ্য, খাদ্যের আগে কিছু হতে পারে না। সেই জায়গাটা যেন উৎসবের মধ্য দিয়ে আমরা পাই। অর্থাৎ জীবনের লড়াই, জীবন সংগ্রামের লড়াই শেষ পর্যন্ত ক্ষুধার উপরেই নির্ভর করে। আমরা এখানে যদি একটি কথা ভাবি, সিগময়েড ফ্রয়েডের কথা। সিগময়েড ফ্রয়েড কিন্তু মানুষের অবচেতন মনের ইচ্ছা,
যৌন আকাঙ্ক্ষা, যৌন কামনার কথা বলতে চাইছেন, কিন্তু মহেশ্বরী দেবী কিন্তু তা বলতে চাইছেন না। তার থেকে আরও গভীরতর দিক, অর্থাৎ খাদ্যের মৌলিক চাহিদার দিককে কিন্তু তিনি আরও বেশি করে প্রস্ফুটিত করতে চাইছেন। এখানে যেন ফ্রয়েডীয় তত্ত্বের সঙ্গে ক্ষুধার যে আকাঙ্ক্ষা, এটা আরও নিবিড়তর হয়ে ওঠে এই গল্পে। বুড়ো কর্তার মৃত্যু এবং অন্যদিকে উৎসবের যে যৌবন বন্দনা, সমস্ত শোষণ, বুড়ো কর্তার মৃত্যুর মধ্য দিয়ে সমস্ত শোষণের যেন একটা পতন ঘটবে এবং কার জয়গান হবে? যৌবনের, উৎসবের মতো মানুষদের জয়গান হবে। কিন্তু যে স্বপ্ন সে দেখেছিল মানুষের জয়গানের কথা, বুড়ো কর্তার মৃত্যুর পরে কি সত্যি সত্যিই সেই সামন্ততন্ত্র প্রথা ধ্বংস হয়ে যায়? না, হয় না। বরং সেই সামন্ততান্ত্রিক বাসনায়, সামন্ততান্ত্রিক আগ্রাসনে উৎসবকেই কিন্তু আরও শোষিত হতে হয়। উৎসবের মতো অনেক মানুষকে অনেকভাবে শোষিত হতে হয়। আমরা এইবার গল্পের শেষ অংশটা আলোচনা করব। গল্পের সামগ্রিক বিষয়টা আলোচনা আমি করলাম। আশা করি ছাত্রছাত্রীরা এই আঙ্গিক, এই পয়েন্টগুলোকে বোঝার চেষ্টা করবে এবং গল্পের ভিতরে প্রবেশ করতে পারবে। আমরা গল্পের সেই জায়গাটাতে ছিলাম যখন তান্ত্রিক তার মন্ত্র বলে বুড়ো কর্তার অসুখটাকে বাঁধতে চেয়েছিল, কিন্তু সেই পরিস্থিতির মধ্যে আমরা গল্পের শেষ অংশটা আলোচনা করব। এখন চান করব না, মাথায় জল পড়লে পেট মানতে চায় না মোটে। একটা অত্যন্ত স্বাভাবিক আমাদের একটা মনোবৃত্তি। ঠিক স্নান করার পরে যেহেতু আমরা খাই, সেরকম একটা প্রতিবর্ত ক্রিয়া কাজ করে, অর্থাৎ স্নান করলেই আমাদের ক্ষুধাটা প্রচণ্ড বেড়ে যায়। অর্থাৎ যে বড় কর্তার যাগযজ্ঞ হচ্ছে, কখন ঠিক ভাত পাবে তার কিন্তু ঠিক নেই। সেই কারণে আমাদের উৎসব স্নান করতে চান না, স্নান করার পর ক্ষুধা বৃদ্ধি পায়। সেই কারণে বাইরে এসে উৎসব শিব মন্দিরের চাতালে বসে। কেমন মন্দির, কেমন চাতাল, বাপরে! এসব নাকি বাধার দৌলতে। সে বাধাটা কোথায় থাকে? ভাত তো খায়নি উৎসব অনেক দিন। ভাত খেয়ে দেহে শক্তি পেলে উৎসব সেই বাধাটা খুঁজে বের করবে। উৎসবের মতো আরও কত লোক আছে দেশে, তাদেরও বলবে। এখানে কিন্তু শুধুমাত্র উৎসব নয়, উৎসবের মতো যারা আছে মানুষ দেশে, সব মানুষকে বলবে। অর্থাৎ ব্যক্তি ভাবনা নয়, সমষ্টির ভাবনাতেই উৎসব কিন্তু তার সবাইকে বলতে চায়। অর্থাৎ এইখানে যে তার মানসিক প্রবৃত্তি, নিম্নবর্গীয় মানুষদের যে সাহায্য সহানুভূতির যে জগৎ, সেই জগৎটাকে কিন্তু লেখিকা প্রকাশ করছেন। মন্দিরের চাতালে তাস পেটে 3টি ছেলে, তারা বলে বুড়োকে বাঁচিয়ে তুলতে হোমযজ্ঞ হচ্ছে। ফালতু, কি ফালতু? বেঁচে থাকে ও কতদিন জীবন পাবে? 100, সব ফালতু। অর্থাৎ যারা তাস খেলছে, অর্থাৎ শহরের সেই ছেলেগুলো কিন্তু কর্মহীন, কর্মবিমুখ, তাই তারা তাস খেলছে। এবং সেই তাস খেলার অলস আলোচনায় একটা সত্যি ঠিক কথা প্রকাশিত হয়েছে যে বুড়ো কর্তাকে বাঁচিয়ে রাখার জন্য এত হোমযজ্ঞ, এত কিছুর আয়োজন হচ্ছে, কিন্তু সত্যিই বুড়ো কর্তার কতদিন বাঁচবে? 100 বছর বাঁচবে? সেটা কি সম্ভব? অর্থাৎ এই যাগযজ্ঞের সম্পর্কে একটা বিরূপ মনোভাব, একটা বিষোদ্গার। অর্থাৎ অর্থনীতি যার চাঙ্গা, সে কিভাবে বাজে ব্যয় করে তার একটা প্রকাশ এখানে দেওয়া হচ্ছে। উৎসব চোখ বোঝে, এমন যজ্ঞের পরেও বুড়ো কর্তা বেশি দিন বাঁচবে না? কি কাণ্ড! নদী যদি সেরাতে পাগল হয়ে মাতাল মাতনে উঠে না আসে, তো উৎসবের বউ চন্ননী ছোট খোকা অনেক দিন বাঁচে। উৎসবের চোখের কোলে জল গড়ায়, ভাত খাবে আজ, সেই আশাতেই প্রেত উৎসব মানুষ হয়ে গেল নাকি? বড় ছেলে ছোট খোকার কথা মনে হতে চোখে জল এলো হঠাৎ। ভাতেই সব,
ভাতে সব, অন্ন লক্ষ্মী, অন্ন লক্ষ্মী, অন্নই লক্ষ্মী। ঠাকুমা বলতো অন্ন হলো মা লক্ষ্মী। এই যে জায়গা, অর্থাৎ যে দীর্ঘদিন ধরে খেতে পায়নি, যার মধ্যে তীব্র ভাতের আহিঙ্ক, সেই তীব্র ভাতের আহিঙ্ক নিয়ে সে যেন প্রেত হয়ে গিয়েছিল। মানুষের মনোবৃত্তি তার মধ্য থেকে উধাও হয়ে গেছিল। যে দীর্ঘদিন ধরে তার স্ত্রী পুত্রের জন্য দুঃখ প্রকাশ করেছে, খিচুড়ি পর্যন্ত সে খেতে পারেনি দুঃখ জ্বালা যন্ত্রণায়, যখন ট্রাইডল খেল এবং তারপর আস্তে আস্তে ক্ষুধার জ্বালায় সেই উৎসব যেন প্রেত হয়েছিল। আজকে কি হচ্ছে? আজকে তার ভাতের আহিঙ্ক পূর্ণ হবে, আকাঙ্ক্ষাটা পূর্ণ হবে। সেই আশায়, সেই প্রেত মানসিকতা থেকে যেন ধীরে ধীরে সে সম্বেদ খুঁজে পায়, ধীরে ধীরে যেন মানুষের মনোবৃত্তিগুলো তার মধ্যে প্রকাশিত হতে থাকে। অর্থাৎ সেই উৎসব যে প্রেত ছিল, তার মধ্যে সুকুমার মনোবৃত্তিগুলো, স্নেহ, প্রেম, মায়া, মমতা আস্তে আস্তে ধীরে জাগ্রত হয়। এবং তার কার কথা মনে পড়ে? বড় ছেলের কথা মনে পড়ে, ছোট ছেলের কথা মনে পড়ে, স্ত্রীর কথা মনে পড়ে, চন্ননের কথা মনে পড়ে। আর স্বাভাবিকভাবে তার চোখ থেকে কিন্তু আস্তে আস্তে জল গড়ায়। অর্থাৎ দুঃখের অন্তহীন ভাবনা যেন একটা বর্ষার মেঘরাশির মতো উৎসবের চোখের কোণে জলধারার সৃষ্টি করে। অর্থাৎ উৎসবের মধ্যে সে দুঃখ বেদনাবোধ আস্তে আস্তে জাগরিত হয়। এখানে আর একটা কথা, যে অন্নই হলো লক্ষ্মী। লক্ষ্মীকে দেবী হিসাবে মানে সাধারণ মানুষ তার সংস্কারে। অর্থাৎ যা কিছু জীবনের প্রয়োজন সেই দেবী লক্ষ্মী পূরণ করে। রন্ন হলো মা লক্ষ্মী। এটা অন্নটা রন্ন হয়ে গেছে ভাষার অপভ্রংশতার কারণে। একটা নির্দিষ্ট অঞ্চলে তাদের উচ্চারণ প্রবণতার জন্য অন্নকে রন্ন বলা হয়। অন্নকে তারা লক্ষ্মী হিসাবেই দেখে। জীবনের যে বেসিক নিড, সেই বেসিক নিড এই অন্নই পূরণ করতে পারে। অর্থাৎ অন্ন তাদের কাছে একটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ জায়গা। সেই অন্নকে তারা লক্ষ্মী দেবতা হিসাবেই চিহ্নিত করে বা সূচিত করে। আমরা গল্পের এই অংশে দেখব অন্নই হলো লক্ষ্মী, অর্থাৎ অন্নই হচ্ছে শেষ কথা। আমাদের বেসিক নিড, খাদ্যই হলো শেষ কথা। আমাদের প্রবৃত্তির মূল রূপ সেই খাদ্য। খাদ্য যদি আমাদের মধ্যে পাওয়া যায়, পাই আমরা। কি হে, কাঁদছ কেন? আমাকে শুধুচ্ছেন বাবু? হ্যাঁ হ্যাঁ। অর্থাৎ তার চোখের জল কিন্তু তাস পেটানো ছেলেগুলোদের চোখে পড়ে এবং তার সেই কান্নার কারণ তারা জানতে চায়। অর্থাৎ তাদেরও একটা সহানুভূতি বোধের জায়গাটা তুলে ধরা হয়েছে। আবার থেকে আসতেছি বাবু গো, ঝড়ে জলে সব নাশ হয়ে ঘরের মানুষ ও পেটানো ছেলেগুলি অস্বস্তিতে পড়ে। বয়স্ক ছেলেটি বলে, ঠিক আছে ভাই, ঘুম এসো। অর্থাৎ ঠিক আছে, আর তোমার দুঃখ জ্বালা যন্ত্রণার কথা আমরা শুনবো না, তুমি ঘুমিয়ে পড়ো। উৎসব সত্যি সত্যি ঘুমিয়ে পড়ে। ঘুমিয়ে থাকে সে অনেকক্ষণ। অবশেষে কার পায়ের ধাক্কা খেয়ে ঘুম ভাঙে তার। অর্থাৎ না খেতে পাওয়া দুর্বল উৎসব তার ক্লান্তির পরিশ্রমের কারণে না খেয়ে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে এবং তার ঘুম ভাঙে কখন? অন্যের পায়ের ধাক্কায়। অর্থাৎ এইখানে যদি আমরা একটু গভীরতর দেখি, যে এইভাবেই কিন্তু যুগের পর যুগ ধরে, অন্তহীন কাল ধরে শোষক শ্রেণীর মানুষেরা শোষিত করে, নির্যাতিত করে মানুষকে ঘুম পাড়িয়ে রাখে এবং অন্য কিছু সামাজিক প্রভাবের ধাক্কায় তার আবার জেগে ওঠে, আবার খাদ্যের কথা ভাবে, আবার লড়াই, আবার সংগ্রামের কথা ভাবে। ইস, এই যে সাঁঝবেলা গো, কিন্তু তাকে ঠেলা দিচ্ছে কেন লোকটা? ওটো, কে তুমি? বাবু, আমি। চুরির মতলবে পড়ে আছো? না বাবু, এই বাড়িতে কাজ করতেছিলাম। ওটো,
উৎসব উঠে পড়ে। তারপর সে অত্যন্ত ঘাবড়ে যায়। রাস্তায় বেশ কয়েকটি গাড়ি, লোকের ছোট ছোট জটলা। কি হয়েছে বাবু? কেউই তার কথার জবাব দেয় না। উৎসব বাড়িতে ঢুকেই বড় পিসিমার বিলাপ শোনে। তোমার ছোট বেয়াই কি ডাকাতে সন্ন্যাসী আনলো গো দাদা, যজ্ঞী হলো আর তুমিও মরলে। অ দাদা, তুমি যে বিদেশিতে যাবে কে তা জানতো বলো গো? তোমার যে ৯৮ বছর বেঁচে থাকার কথা গো দাদা। এইটা একটা স্বাভাবিকভাবে অন্তরের ফিলিংস, অন্তরের বোধ থাক না থাক, মরা কান্না বলে একটা বিষয় আছে। মরে গেলে যেটা একটা বাহ্যিক যে ব্যাপার, সেই কান্নাটার প্রকাশিত হয় এখানে। পিসিমা সত্যি সত্যি তার দাদার আয়ু কামনা করতে কিনা, বা সংসারের প্রতি তার সত্যিই কোনো টান ছিল কিনা, সেটা গল্পের প্রথমেই আমরা আলোচনা করেছি। কিন্তু এই পর্যায়ে এসে দোষারোপের পালা। যেহেতু ছোট ব্যয় এনেছিল তান্ত্রিক, তার ঘাড়ে দোষ যাচ্ছে। কিন্তু তুমি এত কম বয়সে তো মরতে না, তোমার ৯৮ বছর কমপক্ষে আয়ু ছিল। এই যে জায়গাটাই কিন্তু গল্পে তুলে ধরা হয়েছে। বাসিনীকে দেখতে পায় না উৎসব, তবে খুব কর্মব্যস্ততা দেখে। কীর্তন না এলে বেরোনো নেই, কি যেন বলে। কীর্তন কি বলেছিস বড় খোকা? বোনরা দিদিরা আসুক। বড় পিসিমা বলেন, চন্দন বাড়ছ কেউ? খাটের টাকা কে নিয়েছে? বাগবাজারে ফোন করেছ? ফর্দটা দেখে দাও দেখি কেউ। খই, ফুল, ধুতি, সব বস্তর উৎসব পাঁচিলের গায়ে সিটিয়ে লেপ্টে থাকে। কত যে সময় যায়, কত কি যে হতে থাকে। অর্থাৎ এখানে যদি আমরা দেখি যে বুড়ো কর্তার মৃত্যুর পর তার শবযাত্রা যাওয়ার জন্য, তার অন্ত্যেষ্টিক্রিয়া অর্থাৎ শবদাহ করার জন্য যে প্রসেস, যে প্রক্রিয়াগুলো, যে অন্তহীন প্রক্রিয়া। অর্থাৎ বড় লোকদের মৃত্যু যেন একটা রাজকীয়ভাবে সমাপন হয়, কিন্তু একটা বুড়োর মৃত্যুতে যা হচ্ছে, কতগুলো তরতাজা প্রাণ, উৎসবের স্ত্রী, উৎসবের পুত্র, উৎসবের কন্যা, যারা দীর্ঘদিন বেঁচে থাকতে পারত, তাদের জীবনের কোনো মূল্য নেই। তাদের মৃত্যুর পরেও তাদের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য কোনো ন্যূনতম জোগাড় যন্ত্র নেই। অর্থাৎ এই যে দুটো জায়গা লেখিকা একেবারে অত্যন্ত সুদক্ষভাবে প্রকাশ করেছেন। সেখানে উৎসব যেন একটা নীরব দর্শক মাত্র। কিভাবে একটা বিশাল অভিজাতভাবে সম্পন্ন হচ্ছে বুড়ো কর্তার মৃত্যুর অন্ত্যেষ্টিক্রিয়া। সে শুধু দেওয়ালে সিটে দাঁড়িয়ে থাকে, শুধুমাত্র অবাকভাবে পর্যবেক্ষণ করে যে ঘটনাটা আদৌ কি হচ্ছে। মস্ত খাট আছে, রাতে রাতে বের করতে হবে, রাতে রাতে কাজ সারতে হবে, নইলে দোষ লাগবে। অনেক তোড়জোড় হয়, মেয়েরা বসে কাঁদে। হোমযজ্ঞ করেও বুড়ো কর্তার প্রাণটা যে রইল না, তাতে তান্ত্রিককে একটুটুকু কুণ্ঠিত হতে দেখা যায় না। তিনি লাইন করে ফেলেন তার। ফলে বড় পিসিমা চেঁচিয়ে বলতে থাকেন, ৩ ছেলে হোম ছেড়ে উঠে গেল যে। অর্থাৎ এখানে আমরা আগেই আলোচনা করেছিলাম, এই যে বুজরুকি, এই যে কুসংস্কার, এইটাকে গল্পে খুব সুন্দর দেওয়া হয়েছে। এবং তান্ত্রিক তারা প্রথমে বলছে, হ্যাঁ ৩ ছেলে উঠে যাওয়ার জন্য আমার যাগযজ্ঞের সমস্যা হয়েছে, সে কারণে বুড়ো কর্তার যে রোগটাকে তো আমি ঘিরেই ফেলেছিলাম, ওরা শুধু উঠে যাওয়ার জন্যই আমার সমস্ত যাগযজ্ঞ বিফলে গেল। অর্থাৎ কলকাতাতে, যেটা একটা সংস্কৃতির জায়গা, একটা জ্ঞান বিজ্ঞানের জায়গা, সেখানেও যে কীভাবে রন্ধে রন্ধে কুসংস্কার ঢুকে আছে, সেই জায়গাটায় অত্যন্ত সুন্দরভাবে প্রকাশ করা হয়েছে। এবং শুধু তাই নয়, এই সমস্ত কুসংস্কারী সম্পন্ন মানুষেরা এবং বুজরুকি যারা করে, তারা কীভাবে লাইনঘাট করে, কীভাবে মানুষকে বোঝায়, সেটাও দেখানো হয়েছে। এবং পাশাপাশি হিন্দু সংস্কারের নিয়ম এবং বড় লোকদের যে সেই আচার ব্যবহার কতটা কীরকম হতে পারে, সেদিকটাও লেখিকা মহাশ্বেতা দেবী অত্যন্ত সুন্দরভাবে এই অংশে প্রকাশ করেছেন। এইসব কাজে বিঘ্নি পড়লে রক্ষে আছে, এই কথার আলোচনায় খুব সরগরম হয় বাড়ি। শোকের কোনো ব্যাপার থাকে না।
বাড়ির উনুনেই জ্বলবে না, রাস্তার দোকান থেকে চা আসতে থাকে। অবশেষে রাত 1টার পর বুড়ো কর্তা বোম্বাই খাটে শুয়ে নাচতে নাচতে চলে গেল। পেশাদারি দক্ষ সব বাহকেরা আধা দৌড় দেয়, ফলে কীর্তন দলও দৌড়তে বাধ্য হয়। বাসিনী, সর্বস্ব রান্না পথে ঢেলে দিকে যা, ঘরদর মুক্ত কর সব, বউরা যাও না, দাঁড়িয়ে বা রইলে কেন। অর্থাৎ এখানে দুঃখের কোনো বালাই নেই। যে দুঃখ ছিল উৎসবের, মাতলা যখন কেড়ে নিয়েছিল তার সমস্ত কিছু, দুঃখের জন্য পাগল হয়ে উঠেছিল উৎসব। সে কয়েকদিন খেতে পারেনি, সে প্রেত হয়ে উঠেছিল। তার মানসিকতায় একটা গভীর আঘাত এসেছিল। কিন্তু এখানে বড়বাবুর মৃত্যুর পরও কিন্তু কারোর শোকের যে জায়গা থাকে না। অর্থাৎ একটা কৃত্রিম, একটা ভোগ সর্বস্ব, কৃত্রিম জীবনের ইঙ্গিত দেওয়া হচ্ছে। কিন্তু শেষকাল পর্যন্ত আমরা এ কথাই দেখব যে সব বাহকেরা চলে গেলে, অর্থাৎ বাড়ি থেকে কর্তা বেরিয়ে গেলে আবার বাড়ির জীবন, স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসার একটা ইঙ্গিত, চলমানতার একটা ইঙ্গিত পিসিমার মধ্যে পাওয়া যায়। দক্ষ সব বাহকরা চলে গেল। পিসিমা বাসিনীকে সমস্ত রান্না, অর্থাৎ মৃত বাড়ির যে রান্না অশৌচ হয়, সেই সমস্ত জিনিসগুলো ফেলে দেওয়ার আহ্বান জানায় এবং বাড়ির বউদেরকে যে যার নিজের কাজে যাওয়ার নির্দেশ পিসিমা দিয়ে দেয়। উৎসবের মাথার মধ্যে যে মেঘ চলছিল তা সরে যায়। সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে। বাসিনী বলে, ধর দেখি দাদা। এই যে ধরি। উৎসবের মাথায় এখন বুদ্ধি স্থির, সে জানে সে কি করবে। আমাকে দে ভারীটা। মোটা চালের ভাতের বড় ডেচকি নিয়ে সে বলে, দূরে ফেলে দে গিয়া। ভাতের বড় ডেচকি নিয়ে সে বলে, দূরে ফেলে দে আসি। হ্যাঁ, লয়তো কুকুরে ছেটাবে, সকালে কাকে ঠোক দেবে, বামুন বলে। বেরিয়ে এসে উৎসব হনহনিয়ে হাঁটতে থাকে। খানি খেটে সে আধা দৌড় মারে। বাদার ভাত তার হাতে এখন, পথে ঢেলে দেবে, কাক কুকুরে খাবে। দাদা দাদা, স্তস্ত বাসিনী প্রায় ছুটে আসে। অসুচ বাড়ির ভাত খেতে নি দাদা। অর্থাৎ সে ভাতের আহিংকে, তীব্র ক্ষুধার জ্বালায় তাকে কিন্তু যদি সংস্কারের কথা বলা হয়, ক্ষুধার প্রবৃত্তির কাছে সমস্ত সংস্কার দূর হয়ে যায়। অর্থাৎ হাতে সে বাদার ভাত পেয়েছে, দীর্ঘদিন পরে সে ভাত পেয়েছে, ফলে তার কাছে অশৌচ, মৃত বাড়ি, অন্যান্য সংস্কার সব ধুয়ে মুছে যায়। সে কিন্তু ছুটে চলে যেতে চায় ভাত নিয়ে। কিন্তু বাসিনী বুঝতে পারে, বাসিনী কিন্তু তাকে সংস্কার বশত সংকেত দেয়, এটা কিন্তু অশৌচ ভাত, এটা খেতে নেই। খেতে নেই? তুমিও যে বামুন হয়েছ। ও দাদা, বাগ্যতা করি, তুমি বামুন হয়েছ, তুমি নিয়ম কারণ শেখাতে এসছো আমাকে। এখানে কিন্তু প্রবৃত্তি, ক্ষুধার প্রবৃত্তির কাছে উগ্র রূপ ধারণ করতে দেখা যায় উৎসবকে। তুমি কে বলার কে? তুমি কি বামুন হয়েছ? কিন্তু তাকে বাগ্যতা করে, অর্থাৎ পায়ে ধরার মতো অনুরোধ করতে চাইছে বাসিনী যে তুমি এই ভাত খেও না, অশৌচ ভাত। সব ফিরে দাঁড়ায়। তার চোখ এখন বাদার কামটের মতো হিংস্র। দাঁতগুলো বের করে সে কামটের মতোই হিংস্র ভঙ্গি করে। বাসিনী থমকে দাঁড়ায়। অর্থাৎ বাদা সুন্দরবনের মোহনার খাড়ি অঞ্চলে কুমিরের মতো এক প্রকার ছোট ছোট কুমিরের মতো এক প্রকার প্রাণী দেখা যায়, সেগুলো কামট বলে। এগুলো দারুণ হিংস্র হয় এবং শিকার ধরলে কোনো মতে সেটা ছাড়ে না। প্রচণ্ড হিংস্রতার মতোই ক্ষুধার প্রবৃত্তি উৎসব বাসিনীকে সেই কামটের মতো হিংস্রভঙ্গি করে। অর্থাৎ কোনো কিছুর বিনিময়ে সে কিন্তু ভাত যে পেয়েছে, সেই হস্তগত ভাতকে সে ফেলে দিতে পারে না। অর্থাৎ ভাতের যে কতখানি তীব্র আহিং হতে পারে, ক্ষুধার জ্বালা যে কতখানি গভীর হতে পারে,
অত্যন্ত সুন্দরভাবে এই কামটের হিংস্র দৃশ্যের মাধ্যমেই কিন্তু প্রকাশ করা সম্ভব হয়েছে। কি করেছে? উৎসব। কেননা তার কাছে যে ভাত, বাদার ভাত এসেছে, সে ভাত সে আগে খাবে। তার কাছে পৃথিবীর কোনো শক্তি কোনোভাবেই সেই ক্ষুধার অন্ন তার মুখের থেকে কেড়ে নিতে পারবে না। সে যাই হোক না, মৃত বাড়ির ভাত হোক না, সে অশৌচ বাড়ির ভাত হোক না, যাই হোক, তার কাছে কিন্তু স্পষ্টতই ক্ষুধার অন্নকে সংগ্রহ করার দাবি বড় হয়ে ওঠে। উৎসব দৌড়তে থাকে, প্রায় এক নিঃশ্বাসে সে স্টেশনে চলে যায়, বসে ও খাবল খাবল ভাত খায়। ভাতে ভাত ঢুকিয়ে দিতে সে স্বর্গ সুখ পায় ভাতের স্পর্শে। চন্ননীর মা কখনো তাকে এমন সুখ দিতে পারেনি। অর্থাৎ এখানে একটি গুরুতর কথা বলা হয়েছে। কি কথা? উৎসব দৌড়তে থাকে, দৌড়তে দৌড়তে সে স্টেশনে চলে যায়, খাবল খাবল ভাত খায়, অর্থাৎ ক্ষুধার জ্বালায়, অর্থাৎ মুঠো মুঠো সে ভাত খেতে থাকে। ভাতে হাত ঢুকিয়ে সে স্বর্গ সুখ পায়। অর্থাৎ যে ক্ষুধা, মূল যে বিষয় হচ্ছে ক্ষুধাকে নিবৃত্ত করার সেই সুখ ভাতের মধ্যে পেয়েছে, যে সুখ কিনা চন্ননের মা তাকে কখনো দিতে পারেনি। অর্থাৎ লেখিকা সুন্দরভাবে ইঙ্গিত করে দিয়েছে, নারী দেহ, যৌন কামনা তার কাছে একেবারে তুচ্ছ। কার কাছে? ক্ষুধার জ্বালার কাছে। বোধহয় ফ্রয়েডীয় তত্ত্ব এখানে একেবারে ভেঙে চুরমার হয়ে যায়। কোথায়? ক্ষুধার জ্বালার কাছে এই বিশ্বে কোনো পবিত্র টিকতে পারে না। অর্থাৎ ক্ষুধার জ্বালাই হচ্ছে আমাদের জীবনের সর্বাপেক্ষা বৃহৎ এবং সর্বাপেক্ষা সক্রিয় প্রবৃত্তি। তার কাছে জীবনের আর অন্য কোনো কিছুর মানে হতে পারে না। অর্থাৎ তার কাছে তার স্ত্রীর যৌন সুখ অপেক্ষা ক্ষুধার জ্বালা নিবৃত্ত করার যে অসীম জায়গা, সেটাকে অত্যন্ত সুন্দরভাবে প্রকাশিত করেছেন লেখিকা শুধুমাত্র একটি লাইনের আঁচড়ে। কি বলতে চাইছেন? চন্ননীর মা কখনো তাকে এমন সুখ দিতে পারেনি, শুধু এই বাক্যটিকে ব্যবহার করে। খেতে খেতে তার যে কি হয়, মুখ ডুবিয়ে দিয়ে খায় ভাত, শুধু ভাত। বাদার ভাত খেলে তবে সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন। আছে আরেকটা বাধা আছে, সে বাধাটার খোঁজ নির্ঘাত পাবে উৎসব। আরো ভাত খেয়ে নি, চন্ননী রে, তুইও খা, চন্ননীর মা খা, ছোট খোকা খা, আমার মধ্যে বসে তোরাও খা। এবার জল খায়, জল, তারপর আরো ভাত। ভোরের ট্রেনে চেপে বসে সোজা ক্যানিং যাচ্ছি। ভাত পেটে পড়েছে, এখন জানছি যে ক্যানিং হয়ে দেশ ঘরে যেতে হবে। এই জায়গাটা কিন্তু খুব সাংঘাতিক জায়গা। যখন সে ভাতের স্বাদ গ্রহণ করতে পেরেছে, মুঠো মুঠো খাবল খাবল ভাত যখন সে গলার্ধকরণ করেছে, যখন তার পেটে সেই ভাত গেছে, তার মধ্যে প্রেত সেই ভাবনাটা উবে গেছে এবং ক্ষুধার জ্বালা নিবৃত্ত হওয়ার পরেই কিন্তু তার মনের দুঃখ বেদনা অত্যন্ত প্রকাশ হয়েছে। সে শুধু একা খেতে চায়নি, তার যে সন্তান, তার যে স্ত্রী, যারা এতদিন খেতে পায়নি, যারা মৃত্যু মুখে পতিত হয়েছে, সবাইকে যেন সে আহ্বান করছেন তার আজকের এই ভাত খাওয়ার দিনে সে একা নয়, তার স্ত্রী, তার কন্যা চন্ননী, তার পুত্রদেরকেও সে আকাঙ্ক্ষা করে একসাথে ভাত খাওয়ার জন্য। অর্থাৎ উৎসবের মধ্যে একটা গভীরতর প্রেম, ভালোবাসার দিকটি অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তুলছেন লেখিকা। একটা নিম্ন বর্গীয় মানুষের মধ্যে এত প্রেম, এত ভালোবাসা, সেই জায়গাটা অত্যন্ত সুন্দরভাবে প্রস্ফুটিত করতে চেয়েছেন তিনি এবং তার সম্বিত ফিরে পেয়েছে এবং সে বুঝতে পারছে যে প্রেত হয়ে যাওয়া উৎসব তার সন্তানদের কথা বুঝতে পারছে, তার জীবনের কথা, পারিপার্শ্বিক কথা বুঝতে পেরেছে এবং সে বুঝতে পেরেছে এই স্টেশন ক্যানিং স্টেশন একেবারে আমাদের দক্ষিণবঙ্গের সুন্দরবন যে অঞ্চল, তার একেবারে প্রবেশ পথ। দুটো প্রবেশ পথ আছে, একটি প্রবেশ পথ হাসনাবাদ দিয়ে যাওয়া যায় আর একটি প্রবেশ পথ ক্যানিং দিয়ে যাওয়া যায়। সমগ্র সুন্দরবন অঞ্চলে এই দুটি প্রবেশ পথ। অর্থাৎ ক্যানিং যে প্রবেশ পথ, ওইখান দিয়ে ট্রেনে যদি সে যায় তবে তার দেশ ঘরে যেতে পারবে সে। অর্থাৎ সেই ক্যানিংয়ের ট্রেনে সে চেপে পড়ার কথা ভাবে কলকাতার বুকে বসে। ক্যানিং গেলে তার দেশ ঘর, মানে সবই তার বোঝার জায়গা আছে। কোথা থেকে?
ওই প্রবৃত্তি নিবৃত্তি হলো। কিসের প্রবৃত্তি? ক্ষুধার প্রবৃত্তি নিবৃত্তির পরেই তার কাছে সব কিছু পরিস্ফুট হয়, সজাগ হয়। উৎসব হাঁড়িটি জাপটে কানায় মাথা ছুঁয়ে ঘুমিয়ে পড়ে, অর্থাৎ তার ঘুম চলে আসে। যেমন অত্যন্ত ক্ষুধা, পরিশ্রম, ক্লান্তি এবং পেটে যখন ভর্তি হলো খাবার, আস্তে আস্তে তার ঘুম আসে। পেতলের ডেস্কে চুরির করার অপরাধে সকালে লোকজন উৎসবকে সেখানেই ধরে ফেলে। পেটে ভাতের ভার নিয়ে উৎসব ঘুমিয়েছিল, ঘুম তার ভাঙেনি। অর্থাৎ সে কিন্তু তার ইন্টেনশন কখনো নয় পেতলের ডেস্কিটা চুরি করা, তার অবশ্যই লক্ষ্য ছিল দুমুঠো ক্ষুধারণ্য। সেই ক্ষুধারণ্য যখন পেটে পড়েছে, সেই ডেস্কি ধরে সে কিন্তু ঘুমিয়ে পড়েছিল, আর সেই সুযোগে তাকে পিতলের ডেস্কি চুরি করার দায়ে লোকজন ধরে ফেলে এবং তাকে মারতে মারতে উৎসবকে ওরা থানায় নিয়ে যায়। আসল বাধাটার খোঁজ করা হয় না, আর উৎসবের সে বাধাটা বড় বাড়িতে থেকে যায় বছর হয়ে। অর্থাৎ সামান্য ক্ষুধার জ্বালা যে নিবৃত্ত করতে চেয়েছে, তাকে ধরে নিয়ে গিয়া হচ্ছে কোথায়? থানায়। থানায় সে পৌঁছতে থাকে। অর্থাৎ সে থানা থেকে মুক্তি পাচ্ছে কিনা আমরা বুঝতে পারছি না। ছোট গল্পের যে নিয়ম আমাদের আকাঙ্ক্ষা থেকেই যাচ্ছে, সে কি থানা থেকে মুক্তি পেল? লেখিকা কিন্তু সেই জায়গায় আমাদের ইঙ্গিত দিলেন না। লেখিকা কি বললেন? যে বাধার খোঁজ করার কথা ছিল, সেই বাধা কিন্তু সে আর পায়নি। অর্থাৎ বড় বাড়িতে সামন্ততান্ত্রিক ভাবনায় সে বাধাটা কিন্তু থেকে যায়, জোরদার জমিদারের কাছেই বাধা থেকে যায়। নিম্নবর্গীয় মানুষের কাছে সে বাধার সন্ধান আর পাওয়া যায় না। যুগ যুগ ধরে সেই বাধার খোঁজ চলে নিম্নবর্গীয় মানুষের, কিন্তু আসলে সেই জায়গায় তারা কিন্তু আসতে পারে না। গল্পের নাম ভাত। আচ্ছা, ভাত শুধুমাত্র দুটি অক্ষর, এই অক্ষর কিন্তু এখানেই সমাপন হয় না, মানুষের বেঁচে থাকার মৌলিক দাবিকে সে সূচিত করে। শুধু তাই নয়, আমাদের সব থেকে গভীরতর প্রবৃত্তি ক্ষুধা, সেই ক্ষুধার জ্বালাকে নিবৃত্ত করে ভাত। তাই গল্পের নামকরণ ভাত অত্যন্ত সার্থক। সে ভাতের জন্য যে লড়াই, কার লড়াই? উৎসবের লড়াই, নিম্নবর্গীয় মানুষের লড়াই। যে ভাতকে কেন্দ্র করে শোষণের জাল বনে বড় বাড়ির লোকেরা, জোরদার জমিদাররা, তাদের শোষণের কথা এখানে আছে। শেষ পর্যন্ত সেই ভাতের স্থান বাধার খোঁজ করা যায় না, অর্থাৎ সাধারণ মানুষ সেই খোঁজ পায় না, বরং সেই রাষ্ট্রীয় শোষণ জালে, জোরদার জমিদারদের শোষণ জালে তাদেরকে হারিয়ে যেতে হয়। অর্থাৎ অত্যন্ত সুন্দর একটি গল্প, আমরা অত্যন্ত গভীরভাবে আলোচনা করেছি। আশা করি ভালো ছাত্রছাত্রীদের এই বিষয়টিকে গভীরভাবে উপলব্ধি করা সম্ভব হয়েছে। যদি তোমাদের আমাদের এই ইউটিউব চ্যানেলটি ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।